বিজেপি খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, বিজেপিকে আর দেখতে পাবেন না। তো এদের চালানোর ক্ষমতা নেই, চালানোর মতন অর্থ নেই, চালানোর মতন মানসিকতা নেই, সরকার চালানোর মতন। ওই একটা বা নয় শূন্য ঠিক সেই জায়গায় চলে আসবে, ইতিহাস তাকে সেই জায়গায় আনবে। আমি জানি না এটাকে গণতন্ত্র চলছে না এটা রাজতন্ত্র চলছে। রামরাজত্বেও এইরকম পাবন্দি ছিল কিনা আমার জানা নেই। আমি রামরাজত্বে বাস করিনি, রামায়ণটা হয়তো আমি বেশি ভালো করে পড়তে পারিনি ওনাদের মতন। ওনাদের অনেক বড় বড় শিক্ষিত সমাজ ওনাদের সঙ্গে রয়েছেন, ওনাদের ইকোনমিস্ট রয়েছেন, শ্রমিক ভট্টাচার্যের মতন লোকেরা রয়েছেন, যারা নেতাজির মতন লোককে গুন্ডা বলতে পারেন, এত বড় শিক্ষিত লোকেরা ওনাদের সঙ্গে রয়েছেন। তাকে কি রাষ্ট্র কি যেন যুদ্ধ অপরাধী বলতে পারেন তাকে। তো এই সব লোকেরা যখন রয়েছেন ওনাদের সঙ্গে, তো সেক্ষেত্রে তো উনি কথা বলবেন। আজকে মিডিয়ার যুগ, আমি যেমন ফেসবুকেও থাকবো, আমি তেমনি সোশ্যাল মিডিয়াতে থাকবো, এবং আমি তেমনি রাস্তাতেও থাকবো, আমার হকের জন্যে লড়বো। উনি কখনোই বারণ করতে পারেন না। যদি মনে হয় উনি দোষী, তাহলে এখনও কেসগুলো ওপেন করে তাদেরকে ধরা হচ্ছে না কেন? কোন কিসের জন্য তাদেরকে ছেড়ে রাখা হচ্ছে? কেন তাহলে এখনও ভাইপোকে ছেড়ে রেখেছে? কেন তাহলে এই যে ঋত তৃণমূলের কাছে যাওয়া লোকগুলোকে হুমকি দেওয়ার পরও ছেড়ে রেখেছে? কি গ্রাউন্ডে তাদেরকে ছেড়ে রেখেছে? মুখ্যমন্ত্রীকে তার শ্বেতপত্র প্রকাশ করতে বলে। যে শিশুটা দুধ গরম করে দুধ খাওয়াচ্ছে মা, তুমি তাকে এইভাবে তুলে দিলে কেন? ছোট ছোট চায়ের দোকানগুলোকে তুলে দিচ্ছ কেন? যাতে করে বড় বড় ক্যাফের সৃষ্টি হয়। তুমি অগ্নিমিত্রা বল, তুমি সরকারের এতগুলো টাকা পাও, তুমি সেখানে একটা ক্যাফেতে গিয়ে বসে চা খেতে পারো। কিন্তু যে মানুষটা রাস্তায় ঝাঁট দেয়, যে মানুষটা ওই ঠেলা চালিয়ে তার চলে, তার যদি এক কাপ চায়ের দরকার পড়ে, সে কোথায় যাবে? ওই ফুটপাতের 5 টাকা 10 টাকার চায়, তার পক্ষে তো 100 টাকার চা খাওয়া সম্ভব হবে না। তাহলে কেন মানুষের মুখের গ্রাস তোমরা কেড়ে নিচ্ছ? যাতে করে গোটা পশ্চিমবঙ্গে একটা উত্তাল অবস্থা হয়। ওই তারপরেই একটা যেই উত্তাল অবস্থা হয়ে যাবে, তখনই একটা বলবে এখানে রায়ট লেগেছে, হিন্দু মুসলিম করে একটা। ওনাদের উদ্দেশ্যই হচ্ছে একটা রায়ট লাগানো, যেটা শ্যামাপ্রসাদ করেছিলেন এর আগে, ঠিক সেই জিনিসই এনারা করতে চাইছে। কারণ এনারা এনাদের সঠিক জায়গায় নেই। যে যারা বলে 1937 সালে যখন বন্দে মাতরম নিয়ে কথা হয়েছিল, এবং 1950 সালে যখন গণপরিষদে এটা নিয়ে কথাবার্তা হয়েছিল, তখন দুটো স্তবকই গাওয়ার কথা হয়েছিল। সেইটাকে নিয়ে এখন শুধু শুধু এপস্টিন ফাইলকে বন্ধ করবে বলে এই বন্দে মাতরম নিয়ে যারা নাচানাচি করতে পারে, তাদের আসল উদ্দেশ্যটা আপনারা বুঝে নিতে পারছেন। আমরা রায়গুণাকর ভারতচন্দ্রের কবিতা পড়েছি, মঙ্গল কাব্য পড়েছি, অন্নদা মঙ্গল কাব্য। সেখানে ঈশ্বরী পাটনি বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো সন্তান দুধে ভাতে, সে একটা গরিব মানুষও চাইবে তার সন্তান যেন দুধে ভাতেই থাকে। সে মানুষটাকে ফুটপাতে বাস করতে হচ্ছে কেন? আগে সরকার সেটা চিহ্নিত করুক। সে ফুটপাতে দুধ গরম করেছে বলে তাদের অসুবিধে হয়ে যাচ্ছে, আর সেই জায়গায় আদানি আম্বানিদেরকে আমি 1 টাকা দিয়ে জমি দিচ্ছি, সেটাতে সরকারের লজ্জা করছে না? সেটাতে সরকারের মনে হচ্ছে না যে ভারতবর্ষের টাকাগুলোকে নয়ছয় করছে? আজকে ব্যাংকের কত লক্ষ টাকা সরকার ঋণ মুকুব করেছে, অথচ কৃষকদের ওপরে ঋণ চাপাচ্ছে। সেটাই সরকারের মনে হচ্ছে না যে এটা অন্যায় করছি? শুধু বাচ্চার দুধ গরম করেছে বলে অগ্নিমিত্র বল সেটাকে বলছেন আমি এখানে করতে দেবো না। এটা কি কারোর নিজস্ব জায়গা ফুটপাতটা? আজকে থেকে তো না, বেঙ্গলে ফুটপাতে অনেক দিন ধরেই বাস করছে লোক। তা ততদিন বিজেপি কোথায় ছিল? সেগুলোর ওপর প্রতিবাদ করতে পারেনি কেন? এই 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 যে মুখ্যমন্ত্রী এখন বিরোধী দলনেতা, তার আগে তো তিনি ছিলেন এখানকার মন্ত্রী কোনো একটা দলের। তখন কেন তারা এগুলোর দিকে চিহ্নিত করেননি? আজকে হঠাৎ করে এগুলোকে চিহ্নিত করছেন। আসলে তা কথা নয়। ব্যাপারটা হচ্ছে এখানকার বেশিরভাগ প্রপার্টি, এবং আপনাদের এখানকার যেগুলো যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গার ঘাটগুলো, বেশিরভাগটাই এবারে আদানি আম্বানিকে দিয়ে দেওয়া হবে। আদানি আম্বানিকে দিয়ে দেওয়া হবে যাতে করে এখানে যে ব্যবসাটা তারা ভালো করে করতে পারে, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয়। আমরা 2 টাকা 1 টাকার ঝালমুড়ি পেতাম, আজকে যে স্টলগুলো তুলে দিয়েছে আদানি আম্বানির ব্যবসা বাড়ানোর জন্য রেলের জায়গাগুলোতে, তাতে কি হচ্ছে? একটা মানুষ যদি রেলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে, কোনো স্টেশন থেকে 1 বোতল জল সে কিনতে পারবে না, তাই তো? লোকাল ট্রেনে নিশ্চয়ই জল বিক্রি হয় না। ওই
সাধারণ মানুষের হকাররাই জল বিক্রি করতো, আজকে রেলের হকারই বন্ধ করে দিল। তাহলে কতজন মানুষের এরা পেটের ভাত মারছে। তাহলে এরা কি মানুষের জন্য এসেছে? না, এরা ভয়াবহ একটা এখানে রায়ট সৃষ্টি করার জন্য এসেছে। কারণ এদের প্রথম কথা, এদের চালানোর ক্ষমতা নেই, চালানোর মতন অর্থ নেই, চালানোর মতন মানসিকতা নেই সরকার চালানোর মতন, যার জন্যেই এইসব উল্টোপাল্টা করে ক্যামেরায় নিজেদেরকে প্রজেক্ট করে একটা বিভিন্ন রকম তত্ত্ব খাড়া করে পশ্চিমবাংলার মানুষকে ব্যতিব্যস্ত করে রাখছে। আজকে আপনাকে আর একটা উদাহরণ দিয়ে, আপনারা জানেন কি না জানি না, কাশীপুর বেলগেছিয়া অঞ্চলে একটা বস্তি ছিল গঙ্গার ঘাটের দিকে, যার পাশেই একটা জৈনদের হসপিটাল হয়েছে। তারা বাগানটা বাড়াবে বলে সেই রবীন্দ্রনাথের 2 বিঘা জমির কথা মনে করিয়ে দিচ্ছে, যে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই, শুনে রাজা কহে বাবু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থেয় দিকে সমান হইবে টানা। ওই প্রস্থেয় দিকে টানবেন বলেই ওই বাবুরা এখন এই ফুটপাতকে উঠিয়ে দিতে চাইছে। এই ফুটপাত কতদিনের? 70-71 সালের ফুটপাত, আজকে তাকে উঠিয়ে দিতে চাইছে। তো এই মানুষগুলো কোথায় যাবে বলুন? তাদের যাবার জায়গাটা কোথায়? তুমি পুনর্বাসন দাও। তুমি ফুটপাতে যে শিশুটার দুধ গরম করে দুধ খাওয়াচ্ছে মা, তুমি তাকে এইভাবে তুলে দিলে কেন? ছোট ছোট চায়ের দোকানগুলোকে তুলে দিচ্ছ কেন? যাতে করে বড় বড় ক্যাফে সৃষ্টি হয়। তুমি অগ্নিমিত্রা বল, তুমি সরকারের এতগুলো টাকা পাও, তুমি সেখানে একটা ক্যাফেতে গিয়ে বসে চা খেতে পারো, কিন্তু যে মানুষটা রাস্তায় ঝাঁট দেয়, যে মানুষটা ওই ঠেলা চালিয়ে তার চলে, তার যদি 1 কাপ চায়ের দরকার পড়ে, সে কোথায় যাবে? ওই ফুটপাতের 5 টাকা 10 টাকার চায়, তার পক্ষে তো 100 টাকার চা খাওয়া সম্ভব হবে না। তাহলে কেন মানুষের মুখের গ্রাস তোমরা কেড়ে নিচ্ছ? এর মন্ত্রী বলছে যদি দুধ গরম করছে, যদি কোনো বাচ্চা পুড়ে যায় বা এ যায়, সেগুলোই তো সরকারকে দায়ী করা হবে, সেই জন্য আগে থেকে সতর্ক থাকছে। এর আগে যখন সরকারি ব্রিজ ভেঙে বাচ্চাগুলো মারা গিয়েছিল, খিদিরপুরের ওখানে ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে গেছিল, তা কে নিয়েছিল? বা এই যে সরকারি আওতায় থাকা জায়গায় লোকে যে খুন হয়ে যাচ্ছে, হসপিটালে যে মেয়েটা খুন হলো নার্সিং স্টাফটা, সেটার দায় সরকার কতটা নিয়েছে? এবং যে মুখ্যমন্ত্রীর গাড়ি চালাতো, যে মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক ছিল, সে যে খুন হয়ে গেল, তার দায় কতটা নিল সরকার? তার কি সমস্ত যারা খুন করেছে তারা কি এখনো ধরা পড়েছে? দায় দায়িত্বের কথা বলছেন। যে মা দুধ গরম করছে শিশুর জন্যে, সে নিশ্চয়ই তার শিশুটিকে আগলে রেখেই সেখানে দুধটা গরম করবে, এবং রাস্তার একটা কোণের দিকেই উনি দুধটা গরম করেছিলেন। এটা একটা অমানবিক দিক আমি বলবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন যে আপনি ফেসবুকেই থাকুন, আপনাকে বাইরে বেরোতে হবে না, যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থাও আমরা করব। আমি জানি না এটা গণতন্ত্র চলছে না এটা রাজতন্ত্র চলছে। রামরাজত্বেও এইরকম পাবন্দি ছিল কিনা আমার জানা নেই। আমি রামরাজত্বে বাস করিনি, রামায়ণটা হয়তো আমি বেশি ভালো করে পড়তে পারিনি ওনাদের মতন। ওনাদের অনেক বড় বড় শিক্ষিত সমাজ ওনাদের সঙ্গে রয়েছেন, ওনাদের ইকোনমিস্ট রয়েছেন, শ্রমিক ভট্টাচার্যের মতন লোকেরা রয়েছেন, যারা নেতাজির মতন লোককে গুন্ডা বলতে পারেন, এত বড় শিক্ষিত লোকেরা ওনাদের সঙ্গে রয়েছেন। তাকে কি রাষ্ট্র কি যেন যুদ্ধ অপরাধী বলতে পারেন তাকে। তো এই সব লোকেরা যখন রয়েছেন ওনাদের সঙ্গে, তো সেক্ষেত্রে তো উনি কথা বলবেন। আজকে মিডিয়ার যুগ, আমি যেমন ফেসবুকেও থাকবো, আমি তেমনি সোশ্যাল মিডিয়াতে থাকবো, এবং আমি তেমনি রাস্তাতেও থাকবো, আমার হকের জন্যে লড়বো। উনি কখনোই বারণ করতে পারেন না। যদি মনে হয় উনি দোষী, তাহলে এখনও কেসগুলো ওপেন করে তাদেরকে ধরা হচ্ছে না কেন? কিসের জন্য তাদেরকে ছেড়ে রাখা হচ্ছে? কেন তাহলে এখনো ভাইপোকে ছেড়ে রেখেছে? কেন তাহলে এই যে ঋত তৃণমূলের কাছে যাওয়া লোকগুলোকে হুমকি দেওয়ার পরও ছেড়ে রেখেছে? কি গ্রাউন্ডে তাদেরকে ছেড়ে রেখেছে? মুখ্যমন্ত্রীকে তার শ্বেতপত্র প্রকাশ করতে বলুন আগে। মুখ্যমন্ত্রী যেহেতু শাসানি দিচ্ছেন, এর আগে দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে গোবর ছুঁড়ে মারা হচ্ছে, ইট ছুঁড়ে মারা হচ্ছে, এই ধরনের ঘটনা দেখেছি। এবারে যদি যারা মারছে উনি তো উস্কে দিচ্ছেন যাতে করে গোটা পশ্চিমবঙ্গে একটা উত্তাল অবস্থা হয়। ওই তারপরেই একটা যেই উত্তাল অবস্থা হয়ে যাবে, তখনই একটা বলবে এখানে রায়ট লেগেছে, হিন্দু মুসলিম করে একটা, ওনাদের উদ্দেশ্যই হচ্ছে একটা রায়ট লাগানো, যেটা শ্যামাপ্রসাদ করেছিলেন এর আগে। ঠিক সেই জিনিসই এনারা করতে চাইছে, কারণ এনারা এনাদের
সঠিক জায়গায় নেই। যে যারা বলে 1937 সালে যখন বন্দে মাতরম নিয়ে কথা হয়েছিল এবং 1950 সালে যখন গণপরিষদে এটা নিয়ে কথাবার্তা হয়েছিল, তখন দুটো স্তবকই গাওয়ার কথা হয়েছিল। সেইটাকে নিয়ে এখন শুধু শুধু এপস্টিন ফাইলকে বন্ধ করবে বলে এই বন্দে মাতরম নিয়ে যারা নাচানাচি করতে পারে, তাদের আসল উদ্দেশ্যটা আপনারা বুঝে নিতে পারছেন না। মুখ্যমন্ত্রী বলছে যে আমাদেরকে ভোট দেয়নি, যাতে তাদের যতই আন্দোলন ক্ষমতায় এসছে। তা এর আগের মুখ্যমন্ত্রীও তো ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন, 34 বছর যারা ছিলেন তারাও ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন। এবং 2014 সালের আগে যারা ইয়েতে বসেছিলেন, দিল্লির কেন্দ্রেতে বসেছিলেন, তারাও ম্যান্ডেট নিয়ে এসেছিলেন। তাহলে ওনারা কেন আন্দোলন করতে? আন্দোলনটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমার যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মনে অসুবিধা হয়, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্র যদি আমার প্রতি দ্বিচারিতা করে, আমি তার বিরুদ্ধে আন্দোলন করতেই পারি। এটা আমার গণতান্ত্রিক অধিকার। এটা একটা বাচ্চা ছেলে সুলভ কথাবার্তা। আজকে ম্যান্ডেট আছে, কালকে কি হবে? আমার কাছে আজকে শুনে রাখুন, যদি 27-এ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ না জিততে পারে, বিজেপি খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, বিজেপিকে আর দেখতে পাবেন না। যেমন আদানি, এই আপনাদের আদবানিজি বা বাজপেয়ীর আগে যা ছিল, একটা বা 9-0, ঠিক সেই জায়গায় চলে আসবে। ইতিহাস তাকে সেই জায়গায় আনবেই। মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারে আমাদের ভোট দেয়নি, যাতে তাদের অন্নপূর্ণ দেবো না? ওরা তো প্রথম থেকেই বলে আসছে। কে কাকে ভোট দিয়েছে ও জানলো কি করে? আমি ভোট দিয়েছি, আমাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে? আমি দেখিয়ে দেবো আমার একটি ছেলে ভোট দিয়েছে, তাকে কি তাহলে কি আমাকে কি ভিডিও তুলে আনতে হবে, দিয়ে দেখাতে হবে? এটা কি গণতান্ত্রিক পদ্ধতি? এটা কি গণতান্ত্রিক পদ্ধতি যে তাদেরকে আমাকে ভোট দিয়ে দেখাতে হবে যে আমি তোমাকে ভোট দিয়েছি? এটা কোন দেশের কথাবার্তা? যারা কনস্টিটিউশন জানে না, যারা সংবিধান সঠিকভাবে পড়তে পারে না, যারা বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে, যেখানে তার সামনে বিবেকানন্দকে ঠিক করে উচ্চারণ করতে না পারলেও প্রধানমন্ত্রী যেখানে বিবেকানন্দের কথাটা তাকে উচ্চারণ করাতে পারে না ঠিক মতন, তা তাদের থেকে আমরা কি শিখবো বলুন? কি শিখবো আর কি জানবো, আর তাদের কথার কি মূল্য দেবো? আগে বলুন। মুখ্যমন্ত্রী বলছেন যে 15 জন 20 জন নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই, এই সরকার মাথা নিচু করবে। বিন্দু বিন্দু মিলেই সিন্ধু হয়। মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেবেন, যখন ব্রিটিশ রাজত্ব ছিল, প্রথম 73 জন মিলেই কিন্তু কংগ্রেস আন্দোলনে নেমেছিলেন। এবং মহাত্মা গান্ধী যখন প্রথম ওই হাঁটতে শুরু করেছিলেন, তার সঙ্গে 10 জন, 10 থেকে পুরো ভারতবর্ষের আকার নিয়ে নিয়েছিল। তো সেটাকে উনি মনে রাখতে বলবেন। ওই 20 জন 25 জন নয়, পুনেটা উনি দেখেছেন কি না আর একবার ভালো করে মনে রাখবেন। উনি আসছেন, একটু সবুর করুন, উনি আসছেন এখানে।